আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বগুড়া জেলায় মহাস্থানগড়ে, যেখানে রয়েছে মহাস্থান শাহ সুলতান বলখির মাইশাওয়ারের মাজার। বাংলাদেশ ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারের জন্য যে সকল আধ্যাত্মিক দরবেশ যোদ্ধা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে উত্তরবঙ্গের অন্যতম শাহ সুলতান বলখি মাইশাওয়ার। একাদশ শতাব্দীতে আফগানিস্তান থেকে আগত এই মুসলিম ধর্ম প্রচারক প্রথমে সন্দ্বীপে ইসলাম প্রচার করেন, পরে পুণ্ড্রবর্ধন বর্তমানে বগুড়া জেলায় এই অঞ্চল ইসলাম প্রতিষ্ঠার জন্য আগমন করেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মাজার রয়েছে, মাজারে বিশাল প্রায় পাহাড়ের উপরে এই মাজারটার অবস্থান। এখানে 1685 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখির দরজা খাজনা মুক্ত ঘোষণা করা হয় এবং মাজারে বুরিকা দরজা নামে প্রবেশদ্বার স্থাপন করা হয়, যেটা আমরা আমাদের এই ভিডিওতে দেখব। প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ পুণ্য লাভের আশায় মাজারে জিয়ারত করেন, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য নফল নামাজ ও দোয়া দরুদ পাঠ করেন। এছাড়া অনেকে সন্তানের মুখে প্রথম ভাত তুলে দেওয়ার জন্য, যেটা মুখে ভাত বলা হয়, তার জন্য এখানে রান্না করেন এবং সেটা গরিবদের মাঝে বিতরণ করেন। এ প্রসঙ্গে মাজারের এক দোকানদার বলেন যে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে মাজারে আসে। প্রায় শুক্রবারে শখানেক বাস এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন এখানে মানত করার জন্য। এই যে এখানে সুলতান সাহেবের প্রধান যে শিষ্যের মাজার, উনি হচ্ছে ওই যে পরশুরামের সেনাপতি ছিলেন, তাকে প্রথমে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাইছিলেন। মহাস্থান মাজার মসজিদ কমিটির প্রশাসনিক কর্মকর্তা এখানে বিভিন্ন একটা কমিটি করে দেওয়া আছে, কমিটির মাধ্যমে এই মসজিদটা পরিচালিত হয়। এই যে ইতিহাস আমরা বলতে পারি যে এটা আমরা আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র ছিলেন শাহ সুলতান। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দামেস্ক শহরে আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীরের শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে প্রায় এক যুগ আধ্যাত্মিক শিক্ষা সম্পন্ন করে ইসলাম প্রচারের জন্য বাংলায় আগমন করেন। আবার অনেকের মতে এটা বলা যায় যে 36 বছর উনি তার গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড়ে এসেছিলেন। সেখান থেকে তার নামের সাথে যুক্ত হয়েছিল মাইশাওয়ার। বলক থেকে এসেছিলেন, এই জন্য তাকে শাহ সুলতান বলখি নাম বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, যেটা আমরা গেটে দেখলাম, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলাম বার্তা গ্রহণ করেন। এভাবে পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে তার শাহ সুলতানের বিরোধ বাজে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দর একটা মাজার, এটা ওই সময় থেকেই প্রায় 800-700 বছর থেকে এটা ওইভাবে আছে। এবং এখানে ওই যে রাজা পরশুরামের সাথে বিরোধ বাজে, যুদ্ধে রাজা পরশুরামের পরাজিত হয় এবং তা মৃত্যুবরণ করে। মৃত্যুর সংবাদ শুনে রাজা পরশুরামের কন্যা শিলাদেবী করতল নদীতে আত্মাহুতি দেন এবং তার ডুবে যাওয়ার স্থানটি এটা শিলাদেবীর ঘাট বলে পরিচিত। এই যে আমরা এখন মাজারটা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। এখানে হাজার হাজার দর্শনার্থী আসে এখানে প্রায় প্রতিদিন। এখানে বিভিন্ন টাইপের মানুষ এখানে আসে। এই যে টাইলস করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য করতে আসেন। এই যে আমরা এরপরে দেখব জিয়তকুণ্ড। এই যে জিয়তকুণ্ড বা জিয়তকূপ, এই বিশাল আকৃতির একটা কূপ আছে, যে কূপে এখানে মৃত মানুষকে ছেড়ে দিলে সে জীবিত হয়ে ফিরত, বা এই কূপের পানি পান করলে মৃত মানুষ জীবিত হইত। এই গল্পটা আমরা আজকে জানব। এখানকার যে মহাস্থানের রাজা ছিলেন হিন্দু রাজা পরশুরাম, এই পাশে একটা বিশাল একটা পুরাতন রাজপ্রাসাদ আছে। দ্বাদশ শতকে মহাস্থানগড়ে রাজত্ব করতেন পরশুরাম। তার এই প্রাসাদের হদিস মিলেছে গত শতকে। এখানে প্রায়
3 বছর এখানে খনন কার্য, প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালিত হয় 1907 সালে, 1961 সালে এবং 1995 সালের দিকে। তবে এখন পর্যন্ত এই পরশুরামের প্রাসাদের যে প্রকৃত ইতিহাস আসলে কত সালের দিকে এখানে ছিল এটা নিশ্চিত হইতে পারেন না ঐতিহাসিকবিদরা। তবে শোনা যায় যে 1080 থেকে 1125 সাল পর্যন্ত মহাস্থানগড়ের রাজা ছিলেন নীল। তিনি ছিলেন পাল রাজা নলের ছোট ভাই। ওই সময় দক্ষিণাত্যের শ্রীক্ষেত্র থেকে বাংলায় আসেন এক অভিশাপগ্রস্ত ব্রাহ্মণ। তার বাবা জমদগ্নি মা রেণুকাকে নিজের হাতে হত্যা করেছে সন্তান। আর এই ব্রাহ্মণের নাম কি জানেন? এই ব্রাহ্মণের নাম ছিল পরশুরাম। প্রথমে নল এবং নীল নামক 2 ভাইয়ের মধ্যে মীমাংসা কাজ শুরু করে দেন পরশুরাম। ক্রমশ তাদের প্রতারিত করে নিজেই এই রাজ্যের রাজা হয়ে যান। তবে এই সুখ আর বেশি দিন সইল না। কিছুদিনের মধ্যে শাহ সুলতান বলখি মহিষাওয়ার এসে দখল করলেন পরশুরামের রাজত্ব। এই যে আজকে ভগ্না অবশেষ একটা জাহাজের, একটা প্রাসাদের অস্তিত্ব, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে পরশুরামের যে প্রাসাদ, এটা আসলে পুরোটা কোনো এটা পাল রাজত্বের সময় তৈরি না, এটা বিভিন্ন এর পরবর্তী সময়েও তৈরি। এটার যে প্রত্নতত্ত্ববিদগণ এটা এখানকার যে ইট এগুলো নিয়ে পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আবার কোম্পানি আমলের সময়েও কিছু এখানকার মুদ্রা পাওয়া গেছে, আবার মোগল সময়ে কিছু মুদ্রা পাওয়া গেছে, সুলতানি আমলেও কিছু মুদ্রা পাওয়া গেছে। এই বিষয় থেকে আসলে বলা যায় যে এখানে যে পাল আমলের যে এই প্রাসাদটা এটা তা না। পরশুরামের প্রাসাদের অনতি দূরেই রয়েছে বিশাল কুয়া, ওই যে কুয়াটার আমরা দেখলাম, এবং এই কুয়ার সাথে মানুষের অনেক কাহিনী জড়িত আছে। এই কুয়াটার নাম জিয়তকুণ্ড বা জীবনকুণ্ড। এই নামের সঙ্গে জড়িয়ে আছে কাহিনী যে মহিষাওয়ার যখন মহাস্থানগড় আক্রমণ করেন তখন পরশুরামের সেনাবাহিনী অনেকটা ছন্নছাড়া, এমনকি তার নিজের সেনাপতিও ইসলাম ধর্ম গ্রহণ করে সুলতানের দলে যোগ দিয়েছিলেন। তবু দেখা গেল যুদ্ধে পরশুরাম অপ্রতিরোধ্য। সুলতানের সৈন্যরা যুদ্ধে প্রাণ হারাচ্ছেন, সৈন্যকয় হচ্ছে, কিন্তু পরশুরামের বাহিনীর সৈন্যকয় হচ্ছে না। চোখের সামনে যে সৈন্য মারা গেল সেই সৈন্য আবার কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে যুদ্ধ করে। পরে জানা গিয়েছিল এই যে কুয়োর জলেই মন্ত্র পড়ে রেখেছেন পরশুরাম, সেই জল মাথায় ডাললেই মৃত মানুষ জেগে উঠবে। তবে এই অলৌকিক শক্তি দিয়েও সুলতানের বাহিনীকে ঠেকানো যায়নি। সুলতান সব জানতে পেরে একদিন গোপন কুয়োর জলে গোমাংস ফেলে দিলেন, বাস জল তার অলৌকিক ক্ষমতা হারালো। এরপর মহাস্থানগড় দখল করতে কষ্ট পেতে হয়নি মহিষাওয়ারকে। পরশুরাম তো যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন এবং তার বোন, অনেকের মতে তার কন্যা শিলাদেবী করতোয়ার জলে ডুবে আত্মহত্যা করলেন। যে স্থানে আত্মহত্যা করেছিলেন সেই স্থানকে শিলাদেবীর ঘাট নামে পরিচিত। হিন্দু শাসন থেকে সুলতানি শাসন এবং পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার সঙ্গে যে এই প্রাসাদ জড়িত আছে তা এখানকার ইতিহাস থেকেই একথা স্পষ্ট বোঝা যায়। 1205 থেকে 1220 সালের দিকে পরশুরাম এবং শাহ সুলতান বলখির সাথে যুদ্ধ সংঘটিত হয়। রাজা পরশুরামের সময়ে 17 শতকের মাঝামাঝি সময়ে রাজা পরশুরাম এই প্রাসাদটা খনন করেন। পরশুরামের প্রাসাদটা মহাস্থানগড় ইতিহাসের অন্যতম দুর্দান্ত নিদর্শন। ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীরের ঘেরের মধ্যে পাওয়া প্রাচীন সভ্যতার অন্যতম একটা নিদর্শন। এই জিয়তকুণ্ড অমরকূপ নামে পরিচিত এই কূপটা, এবং এই কূপটির উপরিভাগের ব্যাস 3.86 মিটার এবং নিচের দিকে ক্রমহ্রাসমান। এটি একটি চতুর্ভুজ গ্রানাইট পাথরের খণ্ডটি কূপের পূর্ব ধারে অবস্থিত। এই কুয়া থেকে পানি উত্তোলনের সুবিধার্থে ব্যবহার করা হয়তো বলে মনে করা হয়। কূপের তলদেশ পর্যন্ত দুটি সারিতে আরও অনেকগুলো পাথরখণ্ড আংশিক বাইরে রেখে দেওয়ালের সঙ্গে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে, যেন সহজে কিছু উত্তোলন করা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব মাই চ্যানেল।